আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 2024 সালের আজ 21শে ফেব্রুয়ারি আমরা স্কুল থেকে আনন্দ বিনোদনের জন্য দূরবর্তী কোনো জায়গায় যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। এ বিষয়ে এই বাগেরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী হেডমাস্টার দিবা বিভাগ, ওনার কাছ থেকে আমি কিছু পরামর্শ আশা করছি। আমাদের ট্যুরটা কেমন হয়, কবির হোসেন আকন্দ স্যারের কাছে পরামর্শ আশা করছি। সম্মানিত এফবি বন্ধুরা, আমি বাগেরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আছি। আমার সাথে এখন আছেন আমার অন্যান্য সহকর্মীবৃন্দ। আমরা প্রতি বছর কোনো জাতীয় দিবসের স্কুলে অনুষ্ঠান থাকে সকাল থেকে 10টা পর্যন্ত, এরকম অনুষ্ঠান। তারপর আমরা প্রতি বছর একটু মনস্থ করি যে কোথাও একটু বেরিয়ে আসবো, এই অবসর সময়টুকু কাটবো। আমরা ধরুন 10টা থেকে বিকেল পর্যন্ত, তখন আমরা এক এক সময় এক এক দিকে যাই। আজকে আমরা কোনো একদিকে, এখনও গন্তব্য ঠিক হয় না, তবে আমরা কোনো একদিকে ছুটবো মোটরসাইকেল নিয়ে। আমরা 10-15 জন টিচার যাব, যে আনন্দ ফুর্তি করবো, ফুর্তি করে আমরা আবার আমাদের গন্তব্যস্থলে এসে পৌঁছবো। আমরা আপনাদের কাছ থেকে দোয়া প্রার্থী, আপনারা দোয়া করবেন আমরা যেন সুন্দরভাবে সুষ্ঠুভাবে যেতে পারি এবং আনন্দ করতে পারি, এই প্রত্যাশা ব্যক্ত করছি। সবাইকে ধন্যবাদ। আমরা এখন বাগেরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে দাঁড়িয়ে আছি। একটু পরেই আমাদের ভ্রমণের এখান থেকেই শুরু হবে। আমরা এখন যাচ্ছি বাইক ট্যুর। বাইকে করেই যতদূর যাওয়া যায়, আর দু চোখ ভরে দেখব বাংলার অবিরাম দৃশ্য। বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র, নানানভাবে নতুন জিনিস শিখছি দিবারাত্র। আমরা প্রকৃতিকে খুব কাছ থেকে দেখার জন্য আমাদের রুটিন কাজ শেষ করে মোটরসাইকেল নিয়ে বের হই। গ্রামের এই আঁকাবাঁকা পিচঢালা পথের দুপাশে নয়নাভিরাম দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে যাই। আমাদের বাইকটা অবশ্য একটু পেছনে ছিল। আমরা মোট 6টা বাইক নিয়ে আমাদের ভ্রমণের যাত্রা শুরু করি। আমাদের বাইকটা একটু পেছনে থাকার কারণ, আমাদের এক সম্মানিত শিক্ষক, যিনি সিটি ল্যাবে ওনার পরীক্ষা ছিল, রক্ত পরীক্ষা ছাড়া আরও অন্যান্য অনেক দেহের জটিলতার পরীক্ষা ছিল, যেটার কারণে একটু দেরি হয়। তবে দেরি হলেও আমরা একটু পরেই বাইক নিয়ে খুব দ্রুত গতিতে আগাতে শুরু করি। আমরা এখানে এসে কোন দিকে যাব তা বুঝতে পারছিলাম না। তারপরে ইজি বাইক আওলার কাছে জিজ্ঞাসা করলাম কোন সাইডে যেতে হবে। উনি দেখায় দিলেন হাতের ডান সাইডে যেতে হবে। তারপর আমরা আমাদের বাইক ঘুরিয়ে ডাইন সাইডের দিকে নিয়ে যাচ্ছিলাম। আর আমরা দেখছিলাম কোথায় কি নয়নাভিরাম দৃশ্য লুকিয়ে আছে। গ্রাম বাংলার রাস্তার দুই ধারে এই সৌন্দর্যমণ্ডিত গাছপালা সত্যি আমাদের মনকে কেড়ে নেয়। এদেশের মাটিকে খাঁটি শোনার চেয়ে খাঁটি বলার কারণ, এদেশের মাটিতে যেখানেই বীজ ফেলা হয় সেখানেই জন্ম নেয় এক গাছ, যেই গাছ দেখতে কত সুন্দর। আমি যতদূর যাচ্ছি রাস্তার দুই ধারে দেখছি অসংখ্য গাছপালা, বাঁশ গাছ, সুপারি গাছ, বিভিন্ন গাছপালা ছেয়ে আছে। বাংলার মাটির এই বাংলার আবহাওয়া, বাংলার মাটি, বাংলার পানি, বাংলার আকাশ, বাংলার বাতাস, প্রত্যেকটা জিনিস যেন মানুষের অনুকূলে খুব সুন্দর করে আমাদের এই গ্রাম বাংলাকে আল্লাহ তাআলা সাজিয়েছেন। দেখলে চোখ ভরে যায়, ছবির মতো দেখতে, কত সুন্দর নয়নাভিরাম দৃশ্য, যা দেখলে মনটা ভরে যায়। সৃষ্টিকর্তা মনে হয় নিজ হাতে এগুলো সাজিয়ে দিয়েছেন। এগুলো দেখতে দেখতে আমরা আমাদের গন্তব্য সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিলাম। এদেশের মাটির কথা ভাবতেছিলাম, এদেশের পানির কথা ভাবতেছিলাম। কখনো ফাঁকা মাঠ, মাঠের ভেতরে ধানের চাষ, কখনো নদী খালের উপর দিয়ে ব্রিজ নির্মাণ করা, এই পানির ভেতরে অসংখ্য মাছ।
আর পানি শুকিয়ে ধানের চাষ, সেই ধান থেকে চাল, চাল থেকে ভাত, এভাবে আমাদের জীবিকার ব্যবস্থা হয়। কত সুন্দর করে সাজানো গোছানো এই প্রকৃতি, যেটা আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। মনের অজান্তেই যদি কোনো বিচি, কোনো আঁটি আমরা এই মাটিতে ফেলে দেই, সেখান থেকে জন্ম নেয় একটা গাছ, যেই গাছ আমরা এখন দেখতেছি। কত সুন্দর এদেশের মাটি, অনেক উর্বর। এই মাটিতে যা কিছু দেওয়া হয় সেখান থেকে উদ্ভিদ জন্মে। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। পৃথিবীর কত দেশ, কত কিছুই দেখেছি, ইউটিউবের বিনিময়ে দেখেছি, কিন্তু কোনো দেশে দেখেছি শুধু মরুভূমি, বালু আর বালু। কিন্তু আমার এই বাংলার মাটি, এটা কত সুন্দর। এদেশের মাটি ভালো, এদেশের আবহাওয়া ভালো, এদেশের পানি ভালো, এদেশের আকাশ, মাটি আর পানি সব কিছুই যেন খুব মিতালি এবং খুব সুন্দর। দেখতে দেখতে চলে আসলাম মঠ। বন্ধুরা, আমি এখন বাগেরহাট জেলার কোদলা নামক এক জায়গার প্রাচীন এক মঠের পাশে দাঁড়িয়ে আছি। আজ মহান 21শে ফেব্রুয়ারি আমাদের বিদ্যালয়ে তথা সমগ্র বাংলাদেশে এবং আমাদের বাগেরহাটে আজকে বিভিন্ন জাতীয় প্রোগ্রাম ছিল। সেই জাতীয় প্রোগ্রাম শেষ করে আমরা বাগেরহাটের ঐতিহাসিক স্থান অযোধ্যার মঠ বলে খ্যাত, যেটা ইতিহাসে স্থান করে নিয়েছে। দীর্ঘ 10 বছর ধরে এই বাগেরহাটে আসছি, কিন্তু এই মঠ দেখার সুযোগ আমার হয়নি। হ্যাঁ, আমি দীপন বিশ্বাস, সহকারী শিক্ষক, বাগেরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। তো আমরা এখানে আমাদের সহকর্মীবৃন্দ মিলে সবাই একত্রে আসছি সেই অযোধ্যার মঠ দেখার উদ্দেশ্যে। তো এখানে এসে অনেক ভালো লাগছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ঐতিহাসিক স্থান, বহু পুরনো দিনের এই অযোধ্যার মঠ তৈরি করেছিল কে, এটা আপনারা ইতিহাস ঘুটলে পাবেন, আমি অতটা বলবো না। তো এখানে আরও অনেক আমাদের সহকর্মীবৃন্দ আছে, তারা কিছু বলবে, আপনারা এখন তাদের কাছে চলে যান। আসসালামু আলাইকুম, আমি এস.এম. হাসানুর রহমান, সিনিয়র শিক্ষক, বাগেরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। আজকে আমাদের ভাষা শহীদ দিবস ছিল আন্তর্জাতিক। এই কার্যক্রম শেষ করার পরে আমরা যাত্রাপুরের উদ্দেশ্যে রওনা দিই। কয়েক কলিগ মিলে এখানে অযোধ্যার মঠে আসি। ঐতিহাসিক স্থান দেখার সৌভাগ্য সব স্যারকে ছিল না, তো আজকে আমাদের মনোনিবেশ করার পর হয়েছে, এবং এখানে আসে আমরা একত্রিত হয়ে একটা আনন্দঘন মুহূর্ত দিন কাটাচ্ছি। এই ঐতিহাসিক মঠ আমি ছোটোবেলায় আসছিলাম, কিন্তু অনেক দিন পর এসে দেখলাম আরও সুন্দর লাগছে। সবাইকে ধন্যবাদ এবং সবাই ভালো থাকবেন। আমি গোলাম রসুল, সিনিয়র শিক্ষক, বাগেরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। আমিও বাগেরহাটের যাত্রাপুরের ঐতিহাসিক অযোধ্যার মঠ, এই মঠ আজকে আমরা দেখতে প্রায় অনেক কলিগ মিলে আমরা এখানে আসলাম। অমর 21শে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এর বিভিন্ন অনুষ্ঠান শেষে আমরা এই মঠ দেখেছিলাম। আপনারাও সুযোগ পেলে এই মঠ দেখতে আসবেন। এটা ঐতিহাসিক একটা স্থান, সবাই ভালো লাগবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আমি হানিফ বাউলি, সহকারী শিক্ষক, বাগেরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। আমরা আমাদের কয়েকজন শিক্ষকরা এই বাংলার ইতিহাস ও ঐতিহ্যকে দেখার জন্য, খুঁজে বেড়ানোর জন্য একটু বের হয়েছি। আজকের দিনটাকে আমরা খুব উপভোগ করছি। সবাইকে 21শে চেতনা ধারণ করার জন্য আবারও সালাম এবং শ্রদ্ধা নিবেদন করছি। এতক্ষণ আমরা আমাদের বিভিন্ন টিচারদের কাছ থেকে এই ভ্রমণ সম্পর্কিত অভিজ্ঞতা যাচাই করছিলাম। ওনারা ওনাদের অভিজ্ঞতা ব্যক্ত করছিলেন, মনের উচ্ছ্বাস প্রকাশ করছিলেন। তো আমরা এখন দাঁড়িয়ে আছি অনেক পুরাতন একটি মঠের পাশে, যেটাকে অযোধ্যার মঠ নামে পরিচিত। এটা অবস্থিত বাগেরহাট অযোধ্যা গ্রামে অবস্থিত, এই জন্য অযোধ্যা মঠ। গ্রামে অবস্থিত। কোদলা এটাও তো গ্রাম, 10 কিমি দূরে এবং যাত্রাপুর বাজার থেকে 3 কিমি পূর্বে
অযোধ্যা গ্রামে অবস্থিত। 2.7 মিটার প্রশস্ত 18 বন্ধুরা, এই মঠের নাম যে কি হবে তাই নিয়ে অনেক কোলাহল জল্পনা কল্পনার শেষে চলে আসলাম সাইনবোর্ডে। আপনারা নিজেরাই পড়ে নেন, আমরা আমাদের মুখ থেকে যা বের করছি অনেকটা ভুল হতে পারে, কিন্তু এই যে সাইনবোর্ড এখানে দেওয়া আছে, এই সাইনবোর্ডের যেটা লেখা আছে এটাই কারেক্ট। এখানে লেখা আছে যে কোদলা মঠ, কিন্তু অনেকে বলছে অযোধ্যার মঠ। হ্যাঁ, অযোধ্যা গ্রামে অবস্থিত, তাই এটা অযোধ্যা মঠ নামেও পরিচিত। হ্যাঁ, আমার পাশ থেকে একজন স্যার উনি আমাকে সংশোধন করে দিচ্ছিলেন যে অযোধ্যা নামক গ্রাম আর মঠটা আছে কোদলা মঠ। আল্লাহ হাফেজ। প্রাচীন ঐতিহ্যের একটি অংশ এই বাগেরহাট জেলার খুব প্রত্যন্ত এলাকায় অবস্থিত এই অযোধ্যার মঠ নামে খ্যাত কোদলা নামক গ্রামে অবস্থিত, যেটা অনেক পুরাতন বলেই মনে হচ্ছে, যার গায়ে জীর্ণ শীর্ণ অনেক গাছপালা জন্মেছে, যেটা দেখার শেষে অবশেষে আমরা আবার রিটার্ন করছি অন্য কোনো জায়গা দেখার জন্য। সম্মানিত আপনারা দেখতে পাচ্ছেন, আমরা বাগেরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে কয়েকজন শিক্ষক এসেছি আমরা অযোধ্যার মঠ দেখার জন্য। লেখা আছে কোথাও কোদলা মঠ, আর প্রচলিত এখানে গ্রামে প্রচলিত অযোধ্যার মঠ বলে। যা হোক, অনেক প্রত্নতত্ত্ব অধিদপ্তর এটা সংরক্ষণ করে রেখেছে। এটার বয়স আনুমানিক 500 বছর হবে বোধহয়, তাই না? সেই কারুকার্য দেখে সত্যি অভিভূত হয়েছে আমরা। এত সুন্দর কারুকার্য সেই যুগে মধ্যযুগে এত সুন্দর কারুকার্য পোড়া ইট দিয়ে তৈরি করা, তখন তো সিমেন্ট ছিল না, সুরকি দিয়ে তৈরি অসাধারণ নির্মাণ শৈলী। এটা দেখার জন্য আপনারা যারা বাইরে থেকে আসবেন বা এখানে বাংলাদেশে আসেন, যদি দেখতে চান এই অযোধ্যার মঠ, এটা হলো বাগেরহাট জেলার যাত্রাপুর ইউনিয়নের কোদলা নামক গ্রামে অবস্থিত। আপনারা যদি এই অযোধ্যার মঠ পুরাকীর্তি এটা দেখতে চান তাহলে আপনারা আসতে পারেন। এটা এখন প্রত্নতত্ত্ব অধিদপ্তর খুলনা বিভাগের আওতায় এবং এটা সংরক্ষণ। আপনারা দেখতে পাচ্ছেন সুউচ্চ ভবনের উপরে গাছপালা, মনে হয় খুব ভালোভাবে সংরক্ষণ করে না। আমরা এসছি কিন্তু বাইরে ভিতরে ঢুকতে পারি না, তালাবদ্ধ আছে। আর আমার এখানে মনে হয় একজন সিকিউরিটি গার্ড রাখা উচিত এবং এই প্রত্নতত্ত্ব অধিদপ্তর থেকে কোনো একটা ব্যবস্থা নেওয়া উচিত। এইরকম অরক্ষিত রাখা উচিত না, কোনো গার্ড নাই বা কোনো রক্ষণাবেক্ষণে কোনো লোক নাই। আমি আশা করব এই ইউটিউবের মাধ্যমে যদি কোনো কেউ দেখে থাকেন প্রত্নতত্ত্ব অধিদপ্তর খুলনা বিভাগে কোনো কর্মকর্তা বা বাংলাদেশ সরকারের কোনো এই সংস্কৃতি মন্ত্রণালয় বিষয়ক মন্ত্রণালয় কোনো কর্মকর্তা বা কর্মচারী তাদের নজরে আসে, আমলে নেন, আমি মনে করব যে এখান থেকে একটা আয়ের উৎস হয়, সেই আয়ের উৎস থেকে সেখান থেকে এই রক্ষণাবেক্ষণের কাজ করতে পারেন। তাহলে আমার মনে হয় একজন কেয়ারটেকার রাখা উচিত, যে কেয়ারটেকার এখান থেকে সে এখান থেকে কিছু সংগ্রহ করবে, সেই সংগ্রহের টাকা দিয়ে সে চলবে এবং রক্ষণাবেক্ষণের কাজটা করবেন। এইরকম অরক্ষিত থাকা প্রত্নতত্ত্ব অধিদপ্তর এটা কেন করেছে আমি জানি না। আমি সদা দৃষ্টি আকর্ষণ করছি প্রত্নতত্ত্ব অধিদপ্তরকে, তারা যেন একটু রক্ষণাবেক্ষণের জন্য মনোনিবেশ করেন। ধন্যবাদ জানাচ্ছি। 2012 সালে জনাব অ্যাডভোকেট মীর শওকত আলী এই বাউন্ডারি দেন। আমরা 6টা বাইক নিয়ে যে রওনা হচ্ছিলাম তার একজন হচ্ছেন হানিফ বাওয়ালি স্যার। হানিফ বাওয়ালি স্যারের পেছনে ছিল নাসিম স্যার। ওনারা এক এক করে আমার ক্যামেরার সামনে দিয়ে চলে যাচ্ছিলেন। চলে গেলেন দীপন স্যার, এরপর আসলেন মধু স্যার, এরপর চলে গেলেন আমাদের এক এক করে বিভিন্ন স্যার চলে যাচ্ছেন। এই ছাড়দের নিয়েই ছিল এই ট্যুর। 100 বছর বয়সী গাব গাছ দেখার জন্য যে রাস্তায় আমরা প্রবেশ করেছি সেই রাস্তা ছিল খুবই ভয়ঙ্কর। রাস্তা সংস্কারের কাজ চলছিল, যেখান দিয়ে বাইক নিয়ে যাওয়া ছিল খুবই কষ্টের। সেখানে এবড়ো থেবড়ো রাস্তা পার হয়ে আমরা খুব কষ্ট করে সেই গাব গাছের দিকে এগিয়ে যাচ্ছিলাম। যারা বাইক চালাচ্ছিলেন হাতের কন্ট্রোল যেন ঠিকঠাক ছিল না, উঁচু নিচু জায়গায় উঠাউঠি করতে যে ব্যাপক ঝামেলার মধ্য দিয়ে আমরা এগিয়ে যাচ্ছিলাম সেই শতবর্ষী গাব গাছের দিকে। গাব গাছের দিকে যাওয়ার সময় খুব কষ্ট হচ্ছিল বাইক চালকদের, তারপরেও আমরা থেমে থাকিনি। উঁচু নিচু এবড়ো থেবড়ো পথ পাড়ি দিয়ে আমরা আমাদের গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছিলাম। রাস্তা যত খারাপই হোক আমরা আমাদের গন্তব্যের দিকে লক্ষ্য স্থির করে আমরা চলে যাচ্ছিলাম।
রাস্তার অবস্থা খুবই খারাপ ছিল, পেছনে বসে থাকাও খুব কষ্টকর হচ্ছিল, আর যারা বাইক চালাচ্ছিলেন তাদেরও খুব কষ্ট হচ্ছিল। তবুও আমাদের ইচ্ছা ছিল গাছটি দেখা এবং অবশেষে এসে পৌঁছালাম। পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে আল্লাহ তাআলার অসংখ্য নিয়ামত রাজি। তারই একটি নিয়ামত হচ্ছে আমার পেছনে দেখতে পাচ্ছেন এই গাছ। যে গাছটা দেখতে পাচ্ছেন, এটা যেটা ভাবতেছেন সে গাছ না, এটা বট গাছ না, এটা হচ্ছে গাব গাছ। শতবর্ষ তারও বেশি বয়সী এই গাব গাছ দাঁড়িয়ে আছে কালের সাক্ষী হিসেবে। আমার জীবনে আমি যতগুলো গাব গাছ দেখেছি, তবে এত বড় আর এত বয়সী গাব গাছ দেখিনি। এই গাব গাছকে যদি বলা হয় অনেক পুরাতন এক গাব গাছের নিচে আমরা দাঁড়িয়ে আছি। আমরা এসেছিলাম প্রকৃতির বিভিন্ন নিদর্শন দেখতে। প্রথমে গিয়েছিলাম মঠ বাড়ি অযোধ্যায়, এখন আছি এই গাব গাছের নিচে। এক বিশাল বয়স্ক গাব গাছ, হয়তো যদি মানুষ হতো তাহলে হয়তো এতদিন তার হাড়ও মাটি হয়ে যেত। এখনো দাঁড়িয়ে আছে কালের সাক্ষী হয়ে এই গাব গাছ। এই গাব গাছ দেখার জন্য যে রোড দিয়ে এসেছি, সেই রোডটি নতুন সংস্কার করা হচ্ছে। মাটি খুঁড়ে সেখানে হয়তো বালু এবং খড় দেওয়া হবে, যা আসতে প্রত্যেকটা চালককে অনেক কষ্ট সহ্য করতে হয়েছে। অবশেষে আমরা পেয়ে গেছি আমাদের কাঙ্ক্ষিত সেই গাব গাছ, যেই গাব গাছের বয়স প্রায় শত শত বছর কালের সাক্ষী হিসেবে দাঁড়িয়ে আছে। এই বড় গাব গাছের পাশে আর একটা ছোট গাব গাছ আছে। আসলে জয় করেছিল। কাছে কাছে স্যার, কাছে স্যার এমনি একটু দেখে এলাম ওই এই গাব গাছ নিয়ে ছাদদের ভেতরে নানা মতো নৈক্য দেখা দিচ্ছে। এই গাব গাছের বয়স নিয়ে আমি প্রথমে এক স্যারের কাছে যাচ্ছি। স্যার, বয়স কত হতে পারে স্যার এই গাব গাছের? বয়স 250 থেকে 300 বছর। এই গাছের বয়স কত হতে পারে মনে হয়? 150 বছর। 150 বছর। আমার কাছে মনে হচ্ছে এই গাছটার বয়স 200 বছর হবে। 200 বছর স্যার, আপনার কাছে 200। আপনার কাছে এই বট গাছের বয়স কত বলে মনে হচ্ছে? আমি এখানে আসার পর এই গাছটাকে আমি দেখলাম। গাছটা আমি হাত দিয়ে বিভিন্ন জায়গায় পরীক্ষা নিরীক্ষা করে আমার মনে হচ্ছে আনুমানিক এই গাছের বয়স 500 থেকে 550 বছর আনুমানিক। এবার এই গাব গাছের বয়স কত হতে পারে তা নিয়ে আরেক স্যারের কাছে মন্তব্য জানতে চাচ্ছি। স্যার, কেমন হতে পারে? মহান আল্লাহ তাআলার অপূর্ব সৃষ্টি, এক বিশাল নিয়ামত। আমরা এখানে এই দীর্ঘ কয়েকশো বছর, আমার মনে হচ্ছে এটা অন্তত 400 থেকে 500 বছর বয়স হবে এই গাব গাছের। এই গাব গাছটা দেখে আমরা মহান সৃষ্টিকর্তার প্রতি, আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, এবং এটা দেখে আমরা খুবই মুগ্ধ যে মহান আল্লাহর এত বড় একটা সৃষ্টি এখানে রয়েছে। আজকে আমরা দেখতে পেরে খুব আনন্দিত এবং মুগ্ধ। সবাইকে এই গাব গাছ দেখার জন্য আমন্ত্রণ জানালাম। আল্লাহ হাফেজ। আমি এই জায়গায় স্থানীয় এক ব্যক্তিকে পেয়ে গেছি যিনি এখানে বসবাস করেন। ওনার কাছে আমি জানতে চাইবো এই গাছের বয়স কত, আপনি বলেন। মুরব্বী সাহেব, বয়স তো আমি অ্যাকুরেট বলতে পারবো না, আমার দাদারাও এই গাছ দেখছে। হ্যাঁ, উনি বলছেন যে ওনার দাদা পদদাদারও দেখছেন। তাহলে বোঝা যাচ্ছে যে এই গাছের বয়স অনেক বেশি। শতবর্ষী গাব গাছ দেখে চলে যাচ্ছিলাম ফিরে। ওয়ালাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমরা দীর্ঘ পথ পাড়ি দিয়ে এই জিয়াউল ইসলাম স্যারের এই যে ভিটা বাড়িতে আসলাম পরিদর্শন করতে। মৎস্য খামার, এটা বাগেরহাট শহর থেকে 15 কিলোমিটার প্রায় উত্তর দিকে অবস্থিত। ফকিরহাটের কোল ঘেঁষে ফকিরহাট এবং বাগেরহাট সদর এই বর্ডারে আমরা এখন ঘুরে বেড়াচ্ছি। মিনি সুন্দরবন বললে ভুল হবে না। ইনার এই যে বাগান বাড়ি এবং মাছের খামার সব কিছু মোটামুটি আলহামদুলিল্লাহ খুব ভালো। তো আমি ওনার কাছে জানতে চাচ্ছি এটা কিভাবে কি নিয়ন্ত্রণ করেন? এটা আমি নিজেই নিয়ন্ত্রণ করি এবং পাহারাদার একজন আছে, সে থাকে, এবং মাছের খাবার আমি নিজেও দিই, লোক দিয়েও করাই। আর নিজেকে সকাল বিকাল দুবেলা আসতে হয়। আর এছাড়া আপনার ওই মাঝে মাঝে আমি ওই মাছের সমস্যা দেখা দিলে সেগুলো ওই মৎস্য অফিসারদের সাথে পরামর্শ করি এবং তাদের পরামর্শ ভিত্তিক এগুলো চাষ করি। আর আম গাছের যে ব্যাপার, এটা কৃষি অধিদপ্তর থেকেই কৃষি এবং যে বিভাগ আছে তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে সময় মতো সার, ওষুধ, কীটনাশক এগুলো স্প্রে করা হয়, যার কারণে আমের ফলন আমি যথেষ্ট ভালো পাই। গত বছরও আমি অনেক ভালো পেয়েছিলাম, কিন্তু এবছর ওষুধ দেওয়া হয়েছে, কিন্তু আমের মুকুল একটু দেরিতে আসতায় আমি একটু আনইজি বোধ করতেছি। কেন, কারণটা কি? হয়তো বা ওয়েদারের কারণে এটা হতে পারে, তবে দেখেছি প্রায় গাছেই মুকুল এসে গেছে, এটাই। আর এই যে বাগান,
এখন থেকেই। আচ্ছা স্যার, আপনার সংক্ষিপ্ত একটু পরিচয় দেন, কোথায় চাকরি করেন, কি করেন? আমি মোহাম্মদ জিয়াউল ইসলাম, আমি বাগেরহাট শহরের একেবারে প্রাণকেন্দ্রে আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতা করি। আমি ওখানে দীর্ঘ 35 বছর ধরে শিক্ষকতায় আছি। ওই স্কুলে প্রতিষ্ঠাকালীন থেকে আমার বাবা শিক্ষকতা করতেন। বাবার অবসর পরে আমি ওখানে চলে আসি। এরপর থেকে আজ অবধি সেখানে আছি এবং পাশাপাশি আমার ওই স্কুলের আশেপাশে যে প্রতিষ্ঠানগুলো আছে, বিশেষ করে সরকারি গার্লস, বাগেরহাট স্কুল, শহীদ মিনার, ডিসি বাংলো, অর্থাৎ বাগেরহাটের স্বাধীনতা উদ্যান সহ একেবারে মোস্ট প্রাণকেন্দ্র যেটাকে বলা হয়, সেই জায়গাটাই আমি অবস্থান করি, যার কারণে অনেক ধন্যবাদ স্যার, আপনার এই মূল্যবান সময় নষ্ট করে আমার আপনাদেরকেও ধন্যবাদ এই জন্য যে আপনারা আমার এই বাগানে আসছেন বা আমার সাথে আপনাদের দেখা হয়েছে, আপনারা এইটা দেখে আনন্দ উপভোগ করছেন, এই জন্য আপনাদেরকেও ধন্যবাদ স্যার, অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জিয়াউল ইসলাম স্যারের মৎস্য খামারের ভেড়িতেই লাগানো এই পেঁপে গাছ, সুন্দর পেঁপে ধরে আছে এই গাছে।